বন্ধুগণ, বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ওলকপি এবং পালং শাক চাষ করেছি, যা কিন্তু গাছগুলি ভালোই কিন্তু বড় হয়ে গেছে। এটা ওলকপি গাছ আর এটা কিন্তু পালং শাক গাছ। এই গাছে বর্তমানে আমরা কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করব, যাতে আমাদের গাছগুলি খুব দ্রুত গতিবৃদ্ধি হয় এবং গাছগুলিতে যেন ছোট ছোট এরকম ওলকপির গুটি আসা শুরু হয়। সেজন্য আমরা রাসায়নিক সার নিয়ে চলে এসেছি। দেখো ওই বস্তায় কিন্তু আমাদের রাসায়নিক সার রয়েছে। তাই বর্তমানে ওলকপি গাছের ক্ষেত্রে আপনারা কোন কোন রাসায়নিক সার ব্যবহার করবেন, কতটুকু পরিমাণে ব্যবহার করবেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আমি আলোচনা করব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যে কোনো ধরনের বীজ নিতে আমাদের ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। চলুন বন্ধু, আজকের ভিডিও শুরু করি। বর্তমানে ওলকপি, মূলো এবং পালং শাকের প্রচুর দাম রয়েছে। এখন বর্তমানে যদি আপনি ওলকপি কিনতে চান তাহলে দেখতে পাবেন যে ওলকপির কেজি রয়েছে 150 টাকা, যা 1 কেজির কেজি রয়েছে 150 টাকা, প্রচুর পরিমাণে কেজি। এবং সেই ওলকপিগুলো দেখতে পাবেন ছোট ছোট, অর্থাৎ চালানো ওলকপি, যেটা আগের বছর ছিল, সেটা কিন্তু আগের বছরের শেষের দিকে যেগুলো ছিল সেগুলো কিন্তু স্টকে রাখা হয় যেটাকে বলে। এবং কিছু কিছু কিন্তু চাষও যোগ্য, অর্থাৎ কিছু কিছু কিন্তু আগাম চাষ করেও কিন্তু সেটাকে কিন্তু বিক্রির যোগ্য করা হচ্ছে। কিন্তু সেটা ভালো পরিমাণে না হওয়ায় সেই ওলকপিগুলি ফার্স্টে বাজারে আসে, প্রচুর পরিমাণে তার কিন্তু দাম রয়েছে। এই পাশে দেখো লাল শাক আর ওলকপি গাছ দেখতে পাচ্ছ, এর ভিতরে কিন্তু লাল শাক। শীতকালীন নানা রকম সবজি চাষের এখন উপযুক্ত সময়। এই টাইমে আমরা চাষ করব শসা, এই টাইমে আমরা চাষ করব করলা, এই টাইমে আমরা চাষ করব বিন, এই টাইমে আমরা চাষ করব গাজর। এই রকম নানান রকমের বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আপনার যদি যে কোনো ধরনের বীজের প্রয়োজন হয়, যেমন রয়েছে 1 নম্বরে তরমুজের বীজ রয়েছে আপনার যদি দরকার লাগে, 2 নম্বরে আপনার যদি শীতকালীন ঝিঙের বীজের দরকার লাগে, তারপরে আপনি শীতকালীন পেঁপের বীজের দরকার লাগে, শীতকালীন শসার বীজের দরকার লাগে। এছাড়াও কিন্তু নানান রকম বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, কম দামে বাজারের মূল্যে পেয়ে যাবেন। কারণ অনেক চাষি কিন্তু নিকটবর্তী বাজার থেকে বীজ কেনার ফলে তারা কিন্তু বারে বারে ঠকছেন। যারা ঠকছেন তারা আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে জলদি মেসেজ করবেন, দ্রুত বীজগুলি আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। ফুলকপি দেওয়া আছে এবং দুই একটা কিন্তু এর ভিতরে আমরা কিন্তু পালং শাকও কিন্তু দিয়েছি। যাই হোক বন্ধু, লাল শাক, ওলকপি, পালং শাক প্রভৃতি ক্ষেত্রে আমাদের কিন্তু রাসায়নিক বা সার দেওয়াটা জরুরি। যদি আমরা সার না দিই তাহলে আমাদের গাছগুলি এরকম ছোট ছোট ভেটে ভেটে অবস্থায় থাকবে, গাছে তেমন ভাবে গতি দেবে না এবং নানান রকম কিন্তু সমস্যার সৃষ্টি হবে। তাই গাছগুলির কিন্তু অতিরিক্ত গতি বাড়াতে এবং গাছগুলি ওলকপি গাছের গুটি আনতে আমাদের রাসায়নিক সার অবশ্যই ব্যবহার করতে হবে। প্লাস দেখো আমার এখানে কিন্তু পটলও রয়েছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু পটল গাছও রয়েছে, যা কিন্তু বান বা মাচার দিকে কিন্তু ধীরে ধীরে ধাবিত হচ্ছে, যা দেখতে পাচ্ছ। যেহেতু আমার বান বা মাচা আটেনি, তাই সাথী ফসল হিসেবে আমি এগুলো চাষ করেছি। যেহেতু শীতকালে আমি যদি এখান থেকে কিছু পরিমাণে ইনকাম করতে পারি বা ইনকাম জেনারেট করতে পারি, সেজন্য রাসায়নিক সার নিয়ে চলে এসেছি। এবার আপনারা কোন কোন রাসায়নিক সার এখানে ব্যবহার করতে পারেন, বিশেষ করে ওলকপি এবং পালং শাকের ক্ষেত্রে। বিশেষ করে ওলকপি গাছের গুটি বাঁধার জন্য অন্যতম সার যেটা হলো সেটা বেশি পরিমাণে ফসফেট এবং পটাশযুক্ত সার। বিশেষ করে যে সারগুলির ভিতরে এনপিকে, নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ সম পরিমাণে বিদ্যমান আছে, সেই সারগুলি কিন্তু এখানে ব্যবহার করতে হবে। সেই সারগুলি ছাড়া অন্য সার যদি আপনি ব্যবহার করেন, আপনি একটা জিনিস দেখতে পাবেন, অন্য সারগুলিতে বিশেষ করে যে সমস্যার সৃষ্টি হয় সেটা হলো গাছের ঝম করে গতি বাড়িয়ে দেয়, গাছের পাতা কালো করে এবং গাছে বেশি পরিমাণে রোগ আনে। বিশেষ করে পটাশযুক্ত সার ছাড়া যদি আপনার গাছের ঝম করে গতি বাড়াতে হয়, আপনি এখানে কিন্তু আমি রিকমেন্ড করব আপনি 10-26-26, 15-15 সুফলা, তারপরে 14-14 ব্যবহার করতে পারেন। যদি মনে হয় যে না আমি এগুলো ছাড়াও আরো রাসায়নিক সার ব্যবহার করব, তাহলে আমি রিকমেন্ড করব 20-20-13 এবং সুফলা বা 20-20-13, 14-35, এইভাবে কিন্তু সারগুলি ব্যবহার করবে। এতে তুমি বেশি পরিমাণে ফায়দা পাবে, বেশি পরিমাণে প্রফিট পাবে। কারণ পটাশযুক্ত সারগুলি খুব দ্রুত ফলের আকার, গঠন, সাইজ প্রভৃতি ঠিক রাখতে সাহায্য করে এবং ফলটাকে পরিপক্ক বা পরিপূর্ণ আকার দিতে সাহায্য করে। তাই আমরা কিন্তু রাসায়নিক সার ব্যবহার করব অনলি 14-35, না হলে 10-26, না হলে আমি যে কথা বললাম আরসিপের লাল সুফলা অবশ্যই 20-20-13 সাথে মিশ্রিত করে প্রয়োগ করতে পারেন। এবার চলুন বন্ধু, আমি এই গাছের অর্থাৎ আমার জমিতে যেহেতু দেখতে পাচ্ছ হালকা পরিমাণে ঘাস ফুটে যাচ্ছে, সেজন্য আমার এই গাছটার গতি আগে বাড়িয়ে নিতে হবে। যদি আমার এই গাছটা উপরে উঠে যায় না, নিচের ঘাসগুলি তখন মানে মাটি থেকে সহজেই বার হবে না। এমনকি বন্ধু আপনি একটা জিনিস দেখবেন, যে জায়গায় কিন্তু সূর্যের আলো পরিপূর্ণ হয়ে পায় সেখানে প্রচুর পরিমাণে ঘাস জন্মায়, ঠিক আছে। আর দেখবেন যখনই আপনার পটলের মাচা এঁটে গেল বা
কুদির মাচা এঁটে গেল, নিচে দেখবেন ঘাস হবে কিন্তু হালকা পরিমাণে, অল্প পরিমাণে হবে। তাই এই ওলকপি গাছ বা পালং শাক বা মূলো শাক আমার যেটাই আছে, আমি যদি গাছকে খুব দ্রুত গতি বৃদ্ধি করে নিতে পারি, গাছের পাতা বড় করে নিতে পারি, তাহলে নির্দিষ্ট স্থানে একটা মাটিতে একটা ছায়া থাকবে, ফলে যে ঘাসগুলি বীজ থেকে অঙ্কুরোদ্গম হওয়ার কথা সেগুলো কিন্তু ধীরে ধীরে কন্ট্রোল হয়ে যাবে, কন্ট্রোলে চলে আসবে। তখন কিন্তু ঘাসের পরিমাণও কিন্তু কম হবে। আর যেহেতু আমার এখানে দ্রব্য সামা বাড়িয়েছে, সেজন্য আমি কিন্তু অনলি ফর অ্যাজিল ব্যবহার করব। আমি এখানে নিরাবও না, শুধু চারা সাইজকরণ করব, কিছুদিন বাদে এখানে কিন্তু শুধুমাত্র আমি অ্যাজিল ব্যবহার করব। বুঝতে পেরেছো? তাই ওলকপি এবং পালং শাকের ক্ষেত্রে তোমরা কোন সার ব্যবহার করবে, বিশেষ করে আমাদের থাম্বনেলে থাকবে ওলকপির রাসায়নিক সার প্রয়োগ, ঠিক আছে? তার পরবর্তীতে আপনি যদি পালং শাক করে থাকেন তাও কিন্তু এই সেম সার দিতে পারেন। চলুন এবার সার আমরা কোনটা ব্যবহার করছি সেটা তোমাদের দেখিয়ে দিয়ে আমরা বিস্তারিত বর্ণনা আলোচনা করে আজকের ভিডিও শেষ করব। চলো বন্ধু, সার হিসাবে আমি যে সার নিয়ে চলে এসেছি, যা কিন্তু আমার বস্তার ভিতরে রয়েছে, বস্তার ভিতরে এটা যে সার, এই যে সরিষা টরিষা একটু কিন্তু ছড়াবো এদিকে, তাই কিন্তু নিয়ে এসছে। যাই হোক, এর ভিতরেও সার রয়েছে, এর ভিতরে গামলার ভিতরেও সারটা রয়েছে, থাক এখানে। এটা লাল শাক ছড়াবো আজকে, এটা ওলকপি, এটা দেখো সাদা সরিষা, ঠিক আছে? সব বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, কম দামে আপনার বাড়িতে নিতে পারেন। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, পিন করা, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কথা বলছিলাম, তাই ওলকপি গাছের ক্ষেত্রে রাসায়নিক সার কি কি আমরা ব্যবহার করব। ওলকপি গাছের ক্ষেত্রে ফার্স্টে রাসায়নিক সার হিসেবে ইউরিয়াকে চুজ করে নিয়েছি আমি, কারণ আমার গাছের গতি বাড়াতে হবে। ইউরিয়া নিয়েছি, ঠিক আছে? এটা দামি ইউরিয়া, যা দেখতে পাচ্ছ নাইট্রোজেন প্রচুর পরিমাণে থাকে। মিনিমাম আমি 5 কাঠা জমিতে 1 কেজি পরিমাণে ব্যবহার করবো। এখানে 2 কেজি আছে, আরো জমিতে দেখতে পাচ্ছ সরিষা বা অন্যান্য রয়েছে, সেগুলো জমিতে ছড়াতে হবে বলে সব একবারে নিয়ে এসেছি। আমি 1 কেজি পরিমাণে ব্যবহার করব। আর সেই সঙ্গে সঙ্গে রাসায়নিক সার, আমার দানাদার সার রয়েছে, আমি সেটাও নিয়ে এসেছি, দেখাচ্ছি। এই দেখো রাসায়নিক সার নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ এটা কিসের দানা, অনেকেই চেনো, যারা যারা চেনো তারা একটু কমেন্ট করবে। অবশ্যই এটা কিন্তু আরসিএফ এর লাল সুফলা। হ্যাঁ বন্ধু, এর ভিতরে রয়েছে এনপিকে, নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ। নাইট্রোজেনের পরিমাণ রয়েছে 15% এবং ফসফেটের পরিমাণ রয়েছে 15% এবং পটাশের পরিমাণ রয়েছে 15%, যা কিন্তু গাছের গতি বাড়াবে, ফল ফুল আনবে, গাছের শেকড়ের মাত্রা বৃদ্ধি করবে এবং পটাশ গাছকে স্ট্রং বা শক্তিশালী করতে সাহায্য করবে। তাই কিন্তু এনপিকে যুক্ত খাবার হিসেবে আমি আরসিএফ এর লাল সুফলা প্রথম অবস্থায় ব্যবহার করি। গাছ প্রথম অবস্থায় বা ছোট থাকা অবস্থায় যে কোনো ধরনের পশু বা মানুষের শিশু হলে তাকে প্রথম অবস্থায় কিন্তু কম পরিমাণে ডোজ দিয়ে খাবার খাওয়াতে হয়। তাই সম পরিমাণে ডোজ গাছের প্রথম অবস্থায় নাইট্রোজেন, ফসফেট, পটাশের দরকার থাকে। তাই প্রথম অবস্থায় সম পরিমাণে বিদ্যমান রয়েছে এই যে আরসিএফ এর লাল সুফলার ভিতরে। তাই আমি প্রথম অবস্থায় আরসিএফ এর লাল সুফলা ব্যবহার করছি। আপনি 1435 বা 1026 ব্যবহার করতে পারেন, তবে প্রথম অবস্থায় আমি রিকমেন্ড করব 1435 আপনি দ্বিতীয় ধাপে ব্যবহার করবেন এবং তৃতীয় ধাপে আপনি 1026 ব্যবহার করবেন। সার দেওয়ার একটা নিয়ম, প্রথম অবস্থায় সবকিছু সম পরিমাণে থাকা এমন সারকে আপনি চুজ করে নেবেন। দ্বিতীয় অবস্থায় 1435 14 দেবেন গাছের ফল আনার জন্য। চতুর্থ অবস্থায় আপনি 1026 দেবেন যাতে ফলের গঠন বা কালার ঠিক থাকে। এইভাবে যদি আপনি সার প্রয়োগ করতে পারেন, এতে আমার মতে বেস্ট হবে। তাই প্রথম অবস্থায় আমি কিন্তু এখানে ব্যবহার করছি আরসিএফ এর লাল সুফলা এবং কিছু পরিমাণে ইউরিয়া। আপনি কিন্তু এখানে আরসিএফ এর লাল সুফলা এবং কিছু পরিমাণে ইউরিয়া ব্যবহার করতে পারেন। এছাড়া আমি বললাম যে আপনি 1435 ব্যবহার করতে পারেন, তবে প্রথম অবস্থায় এই সারটা ব্যবহার করাই ভালো। তাই মূলো এবং পালং শাকের ক্ষেত্রে বা ওলকপির ক্ষেত্রে আমি কিন্তু ইউরিয়া এবং সেই সঙ্গে সঙ্গে সুফলা ব্যবহার করছি, যা তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই রাসায়নিক সারের পরিমাণ কম দিতে হবে এবং যেদিন আপনি জলসেচ দেবেন তার মিনিমাম 1 থেকে 2 দিন বাদে রাসায়নিক সার ছড়াবেন, তা না হলে গাছের গোড়া পচে গাছ মারা যেতে পারে। বিশেষ করে সরিষার জমির ক্ষেত্রে যেমন রাসায়নিক জলসেচ দেওয়ার মিনিমাম 1 থেকে 2 দিন বাদে যখন মাটিতে এইভাবে আপনি পা চাপবেন এবং পা চাপার পর দেখতে পাবেন যে মাটির ভিতরে কাদা নেই, সেই পরিমাণে কাদা নেই মাটিতে, সেই পরিমাণে কাদা নেই, আপনার পা হালকা পরিমাণে বসছে, তাহলে আপনি সেখানে কি করবেন বন্ধু, রাসায়নিক সার ছড়াবেন। মিনিমাম জলসেচ দেওয়ার 2 দিন বাদে কিন্তু বা 3 দিন বাদে আপনি রাসায়নিক সার ছড়াবেন, তা না হলে গাছগুলি জো লাগা হয়ে মারা যেতে পারে।
এই জন্য কিন্তু আমি রাসায়নিক সার এখন ছড়াবো। তবে রাসায়নিক সারের পরিমাণ গাছ ছোট থাকা অবস্থায় কম পরিমাণে দেবে। মিনিমাম আমার 6 কাঠা জমি, এখানে মিনিমাম আমি কিন্তু 3 কেজি পরিমাণে, এখানে 3 কেজি পরিমাণে আরসিএফের লাল সুফলা, 1 কেজি পরিমাণে আমি কিন্তু ইউরিয়া প্রয়োগ করছি। তার বেশি পরিমাণে কিন্তু আমি ব্যবহার করব না। তাই চলুন বন্ধু, দেখিয়ে দিলাম আমি কোন রাসায়নিক সার ব্যবহার করছি, বিশেষ করে কি কি করছি সেটা নিয়ে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষি দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।